আঙ্কেল, আমাকে ওই চকবার আইসক্রিমটা দিন তো। চকবার আইসক্রিমটা দিন তো। আগে আমি চেয়েছি, এটা আমার। তুমি চেয়েছো মানে? এই পিচ্চি মেয়ে, তোমার কাছে টাকা আছে আইসক্রিম নিবে? আমার আম্মি এখানেই আছে, এখনই আসবে এখানে। আমি আগে আইসক্রিম চেয়েছি, তাই আমি নিব। তোমার আম্মু যেহেতু এখানে নেই, আমি আছি, সো আইসক্রিমটা আমি নিব। বলে আমি দোকানদারকে টাকা দিতে গেলে দেখি আমার অফিসের বস কেয়া ম্যাম আমার দিকেই আসছে। এই মেয়েটা আমাকে পাগল করে দিবে। এই ভার্সিটি লাইফ থেকে আমার পেছনে লেগেছে, আর এখন হয়ে গেছে অফিসের বস। অফিসে সারাক্ষণ আমার আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করে, আবার এখানেও ফলো করতে করতে চলে এসেছে। আঙ্কেল, আমি আপনাকে ওই আন্টির হাত থেকে বাঁচাতে পারি, তবে একটা শর্ত আছে। কোন আন্টি থেকে? ওই যে আপনার অফিসের বস। আমি তো আস্তে আস্তে কথাটা বললাম, তুমি শুনলে কি করে? আমি কেন? আমার তো মনে হয় এখানকার সবাই শুনে নিয়েছে। তাড়াতাড়ি বলুন, কাছে কিন্তু চলে আসছে। ঠিক আছে, বলো কি শর্ত তোমার? আইসক্রিমটা আমাকে আপনি কিনে দিবেন। যদি ডিল পছন্দ হয় বলেন, আমি আপনাকে হেল্প করব। যদি তুমি হেরে যাও তাহলে আজকে রেস্টুরেন্টের বিল তুমি দিবে। রাজি থাকো বলো, আমি তোমাকে হেল্প করব। মায়ের মতোই মেয়েটা কথা বলছে। আজ থেকে 6 বছর আগে ফিরে গেলাম, হঠাৎ মেয়েটার ডাকে বাস্তবে ফিরি। আঙ্কেল, ওই আন্টিটা কিন্তু চলে আসছে। ডিল কি ডান? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ডিল ডান। ক্যা ম্যাম আমার কাছে এসে কিছু বলতে যাবে, তখনই পিচ্চি মেয়েটা বলে, পাপ্পা, আমি তোমাকে কতবার বললাম মাম্মামকে নিয়ে আসো, তুমি শুনলে না। আমি মেয়েটার মুখে পাপ্পা শুনে হ্যাঁ করে আসি। এইদিকে ক্যা ম্যাম একবার বাচ্চাটার দিকে আর একবার আমার দিকে তাকাচ্ছে। পাপ্পা, আমি এই আইসক্রিমটাই নিব। তুমি আঙ্কেলটালে বলো আমাকে আইসক্রিমটা দিতে। মামুন সাহেব, আপনি বিবাহিত? আর এই মেয়েটা আপনার? কেন আন্টি, আপনার কি মনে হচ্ছে আমি এমনি এমনি পাপ্পা বলে ডাকছি? পাপ্পা, এই আন্টিটা কে? উনি আমার অফিসের বস। ক্যা ম্যাম আর কিছু না বলেই চলে যায়। মেয়েটা মুখে হাত রেখে হাঁটছে। তুমি মিথ্যে কেন বললে? বারে, আমি তো তোমাকে বাঁচিয়ে দিলাম। তুমি তো চাইছিলে না তোমার ম্যাম যেন তোমাকে ডিস্টার্ব না করে। আমি তোমাকে বাঁচিয়েছি। এখন কথা মতো আমাকে আইসক্রিম কিনে দাও। দেখছি। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম মোনা। এখন আইসক্রিম কিনে দাও। আমি মৃদু হেসে আইসক্রিম নিয়ে মুনাকে দেই। মুনা আমাকে ধন্যবাদ দিয়ে আইসক্রিম খেতে থাকে। হঠাৎ পেছন থেকে কেউ মুনা বলে ডাকে। সেই দিকে তাকিয়ে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমি কি সত্যি দেখছি? এ তো মায়া। মায়াও আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। মুনা মাম্মাম বলে মায়ের কোলে ওঠে। আমি মায়ের কাছে গিয়ে বলি, মায়া, তুমি বেঁচে আছো? কেন, আমাকে জীবিত দেখে আপনার কষ্ট হচ্ছে? অবশ্য কষ্ট হবারই কথা। যাকে মারতে চেয়েছিলে সে বেঁচে আছে। আমি তোমাকে মারতে চেয়েছি মানে? মায়া, তুমি এসব কি বলছো? তোমার মামাতো ভাই রায়হান তো আমাকে বলেছে তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছো। রায়হান আপনাকে কি বলেছে সেটা আমি জানতে চাই না। আপনি আর রায়হান মিলে আমাকে মারতে চেয়েছিলেন। আমার কোনো অভিযোগ নেই আপনাদের উপর। শুধু একটা প্রশ্ন আছে, কি এমন ক্ষতি আমি আপনাদের করেছিলাম? কেন আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে বাসা থেকে বের করে মেরে ফেলতে চেয়েছিলেন? মায়া, এখানে অনেক লোকজন, চলো কোথাও বসে কথা বলি। আপনার সাথে কোনো কথা আমি বলতে চাই না। আপনার মুখটাও আমি দেখতে চাই না। বলে আমি হাঁটতে গেলে মামুন আমার হাত ধরে। আমি হাত ছাড়তে বললে মামুন বলে, তোমাকে আমার কথা শুনতেই হবে, আর সেদিন কি হয়েছিল আজ তোমাকে সব জানতেই হবে। আমার হাত ছাড়ুন। আমি আপনাকে সবার সামনে অপমান করতে চাই না। মায়া প্লিজ, আমাকে একটা সুযোগ দাও। আমার ওপর যে অভিযোগ তুমি করছো তার সত্য মিথ্যা অন্তত আমাকে বলতে দাও। মাম্মাম, আঙ্কেলটা কি বলতে চাই শোনো একবার। তুমি না বলো দুই পক্ষের কথা না শুনে কাউকে দোষী বলা ঠিক না। মেয়ের কথা শুনে ভাবলাম মামুন কি বলতে চায় তা একবার শুনি। আমি ঠিক আছে বলি। মামুন আমাকে আর মোনাকে নিয়ে একটা বাসায় আসে। বাসার ভেতরে এসে বুঝলাম এটা ওরই বাসা। তুমি মুনাকে নিয়ে বসো, আমি চা করে আনছি। কিছু করতে হবে না। কি বলতে চাও তাই বলো।
আমি আর কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে সবটা বলতে শুরু করি। আমাদের এক্সামের তো আর 1 মাস বাকি, এরপর একটা চাকরি পেলে তোমার বাসায় কথা বলে তোমাকে আমার বউ করে আনবো। আমার বাসা থেকে মানবে না মামুন। কাল আমাকে দেখতে ছেলেপক্ষ এসেছিল। আমি তোমার কথা বলেছি, কিন্তু তুমি এতিম শুনে বাবা মা দুজনেই না করেছে। তুমি কি চাও মায়া? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কি করব তাও বুঝতে পারছি না। তাহলে এক্সাম শেষে চলে আসো আমার কাছে, আমরা বিয়ে করে একসাথে নতুন জীবন শুরু করি। সত্যি তুমি আমাকে বিয়ে করবে তো মামুন? আকাশে চাঁদ উঠে এটা যেমন সত্যি, আমিও তোমার জন্য মরতে পারি এটাও তেমন সত্যি। মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছু সময় পর মায়া চলে যায়। আমিও ভার্সিটি থেকে বের হতে গেলে কোথা থেকে কেয়া এসে আমার সামনে দাঁড়ায়। সারাক্ষণ এই মায়ের সাথে কি করো তুমি? আমি যে তোমাকে পাগলের মতো ভালোবাসি সেটা তুমি কেন বুঝতে চাও না? কি নেই আমার? আমি মায়ের থেকে দেখতে অনেক সুন্দর। আমার আব্বু কোটি কোটি টাকা আছে, সব কিছুর মালিক আমি। আর আমাকে বিয়ে করলে তুমি সব কিছু মালিক হবে। টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না মিস কেয়া। থাকতে পারে তোমার বাবার কোটি কোটি টাকা, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আর সুন্দরের কথা বলছো, গায়ের চামড়া সাদা হলেই সুন্দর হওয়া যায় না। সুন্দর হওয়ার জন্য সুন্দর একটা মনের প্রয়োজন, যেটা তোমার নেই। বলে মামুন চলে যায়। রাগে আমার মাথায় আগুন জ্বলছে। এই 2 টাকার মেয়ের জন্য তুমি আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছ মামুন। আমি তোমাকে অন্য কারো হতে দিব না। আমার রাস্তায় যে আসবে তাকে আমি শেষ করে দিব। তুমি শুধু এই কেয়া চৌধুরীর, আর কারো না। বাসায় এসে নর্মালি থাকি, আব্বু আম্মুর সাথে স্বাভাবিকভাবেই কথা বলি। এখনই তাদের কিছু বুঝতে দেওয়া যাবে না। রুমে এসে চেঞ্জ করে নিচে এসে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ি। ম্যাচে এসে দেখি ঝামেলা হচ্ছে রান্না নিয়ে। একজন বলছে আমি রোজ রান্না করতে পারবো না, আরেকজন বলে তুই রান্না করিস বলেই তো ম্যাচ ভাড়া দিতে হয় না। অতপর সবাই মিলে ঠিক করি রান্নার জন্য একজন খালা রাখবো। যেমন ভাবনা তেমন কাজ। পরের দিন থেকে খালা এসে রোজ রান্না করে দিয়ে যায়। আমার পরিচয়টা এবার দেয়া যাক। আমি মামুন, এর বেশি কিছুই জানি না। ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি। এরপর একটু বড় হবার পর এতিমখানা থেকে চলে আসতে হয়। ম্যাচে এসে উঠি। এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ছি। 4টা টিউশনি করিয়ে চলছি। আর ভার্সিটি ফিস সব কিছু মায়া নিজেই দিয়ে দেয়। বিকেলে চলে আসি টিউশনি করাতে। টিউশনি শেষ করাতে করাতে রাত 8টা বেজে যায়। রাস্তার পাশ দিয়ে হাঁটছি, তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতিয়ে নিয়ে দেখে মায়ের কল। মায়া বলো। টিউশনি শেষ হয়েছে তোমার? এখন কোথায় আছো? একটু আগেই শেষ হলো, এখন ম্যাচের দিকে যাচ্ছি। আমাদের বাসার সামনে আসো। আমি ঠিক আছে বলে কল কেটে মায়ের বাসার সামনে চলে আসি। মায়া আগে থেকে গেটের কাছে দাঁড়িয়েছিল, হাতে একটা বক্স। বলো, কেন আসতে বললে? আর তোমার হাতে এটা কি? আজকে বিরিয়ানি রান্না করেছি, তোমার জন্য এই বক্সে রেখে দিয়েছি। মেসে গিয়ে খেয়ে নিও। ম্যাচে গেলে আর কিছুই ভাগ পাবো না, তুমি খাইয়ে দাও এখানেই। আচ্ছা তাহলে ভেতরে আসো। আঙ্কেল আন্টি যদি দেখে তাহলে? আব্বু আম্মু নানার বাসায় গেছে, ফিরতে লেট হবে, এসো। আমি মায়ের সাথে গেটের ভেতরে একপাশে বসে পড়ি। মায়া আমাকে নিজ হাতে খাইয়ে দেয়। খাওয়া শেষে ওর ওড়না দিয়ে আমার মুখ মুছে দেয়। কেমন হয়েছে বিরিয়ানি? খুব মজা হয়েছে। তোমার হাতে রান্না কখনই খারাপ হতে পারে না। বুঝেছি। আচ্ছা সেই বিকাল থেকে টিউশনি করিয়েছো, এখন মেসে গিয়ে রেস্ট করো, কাল ভার্সিটিতে দেখা হবে। আমি ঠিক আছে বলে মায়াকে বিদায় দিয়ে ম্যাচে চলে আসি। ফ্রেশ হয়ে কিছু সময় পর ঘুমিয়ে পড়ি। পরের দিন ভার্সিটিতে এসে দেখি মামুন আর মায়া মাঠে বসে গল্প করছে আর হাসাহাসি করছে। আমি মায়ের মামাতো ভাই রায়হানকে ডাকি। রায়হান আমার প্রেমে পাগল। রায়হান বলে, তুমি কি আমাকে ডেকেছো? আমি বলি, তুমি যদি মামুন আর মায়াকে আলাদা করতে পারো তবে আমি তোমাকে ভালোবাসবো। প্রয়োজনে মায়াকে পৃথিবী থেকে সরিয়ে দাও। মামুন বলে, খুব তাড়াতাড়ি আমি এই কাজটা করে দিব, তুমি কিন্তু তোমার কথা রেখো। আমি পারবো বলতেই রায়হান চলে যায়। পরের দিন ম্যাচে শুয়ে আসি। হঠাৎ মায়া ম্যাচে চলে আসে। খুব চিন্তিত লাগছে মায়াকে। তুমি এই সময় এখানে? আর তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আমরা আজকে বিয়ে করব, চলো। হঠাৎ এমন একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ কি মায়া? কি হয়েছে সেটা আমিও জানি। হুট করে আব্বু এসে বলছে পরশু নাকি আমার বিয়ে। প্লিজ মামুন চলো আমরা বিয়ে করে নেই, না তুমি মরে যাবো। রিল্যাক্স। আচ্ছা আমরা আজকেই বিয়ে করব। মামুনের সব বন্ধুরা বলে ও
ওরাই সব করবে। এরপর মামুনের বন্ধুরা গিয়ে কাজে ডেকে আনে, আমাদের বিয়েও হয়ে যায়। ওর বন্ধুরা আমাদের জন্য একটা বাসা ঠিক করে দেয়। অনেকটা রাত হয়ে গেছে, রুমে বসে আছি দুজন। বিয়ে তো করে নিলাম, কিন্তু তোমার কোনো ইচ্ছেই তো আমি পূরণ করতে পারবো না। আমার আর কিছুই লাগবে না তুমি আমার পাশে থাকলে। সেটা তো আমি জানি মায়া, কিন্তু বাসা ভাড়া, দুজনের খাবার খরচ, সব কিছুর জন্যই তো একটা চাকরি প্রয়োজন। সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এখন কি কথা বলে এই রাত পার করার ইচ্ছা আছে নাকি? মামুন মুচকি হেসে আমার কপালে ওর ঠোঁট ছোঁয়ায়। এরপর আর বলবো না, সবটাই কুলপাতা। এভাবেই কাটতে থাকি দিনগুলো। এর মধ্যে আমার চাকরিও হয়ে যায়। মাস্টার্স এক্সাম শেষ করেছি দুজনেই, আর খুব ভালো রেজাল্টও হয়। হঠাৎ অফিসের বস পরিবর্তন হয়, আর বস আর কেউ না, কেয়াই হয়, আমাদের বসের মেয়ে কেয়া। বিকেলে রুমে টুকটাক কাজ করছি, হঠাৎ মাথাটা ঘুরে ওঠে। কিছু সময় পর কি মনে করে প্রেগন্যান্সি চেক করি, মনে হচ্ছে আমি মা হব, আর রেজাল্ট পজিটিভ আসে। খুশিতে চোখের কোণে পানি চলে আসে। মামুনকে কল করতে নিয়েও আবার মোবাইল রেখে দিই। বাসায় আসলে বলবো, ওর এক্সপ্রেশন সামনাসামনি দেখব। হঠাৎ কলিং বেল বেজে ওঠে, দরজা খুলে দেখি রায়হান ভাইয়া। রায়হান ভাইয়ের সাথে কুশল বিনিময় করার পরে বলে আম্মু নাকি খুব অসুস্থ, আমাকে দেখতে চায়। আমি তাড়াতাড়ি রেডি হয়ে রায়হান ভাইয়ের সাথে গাড়ি করে রওনা দেই। হঠাৎ একটা ব্রিজের কাছে এসে গাড়ি থামিয়ে দেয়। জিজ্ঞেস করলে বলে, মনে হয় গাড়িটা খারাপ হয়েছে, তুই ব্রিজের একপাশে গিয়ে দাঁড়া। আমিও গিয়ে দাঁড়াই। একটু পর রায়হান ভাই আমার হাত ধরে ট্রেনের ব্রিজের উপর তুলে বলে, সরি মাইয়া, তোকে মামুন ভাই মারার জন্য আমাকে পাঠিয়েছে, 50,000 টাকা দিয়েছে। আমাকে আর কিছুই বলার সুযোগ না দিয়ে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। বাসায় এসে দেখি মায়া নেই, পুরো বাসা খুঁজেও পেলাম না। হঠাৎ কলিং বেল বেজে ওঠে, দরজা খুলে দেখি মায়ের মামাতো ভাই রায়হান রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি ওর এই অবস্থা কেন জিজ্ঞেস করতে রায়হান বলে মায়া ওর আম্মুর সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু মাঝ রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মায়া মারা যায়। মায়ের লাশ নাকি মাত্র কবর দিয়ে এসেছে। আমি মায়া বলে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। আমি কতগুলো দিন ঘরবন্দি ছিলাম, তোমাকে বলে বোঝাতে পারবো না মায়া। তুমি ছাড়া আমি একটুও ভালো নেই। আমি জানি না রায়হান কেন আমাদের সাথে এমন করেছে। আমি সত্যি বলছি, তোমার সাথে কোনো ছলনা করিনি। রায়হান ভাই তাহলে কেন এমন করলো? এর পেছনে তাহলে কে আছে? আমি জানি না, তোমার জন্য আমি আজও অপেক্ষায় আছি। তুমি ফিরবে না জেনেও, কিন্তু তুমি আবার বিয়ে করে নতুন সংসার করছো, মেয়েও হয়েছে। কি করে তোমার হাজবেন্ড? তুমি ছাড়া এই মায়ার জীবনে আর কেউ আসেনি। যেদিন আমাদের জীবনে এই ঝড় আসে, সেদিন আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। আর মোনা অন্য কারো নয়, তোমার আর আমার মেয়ে, আমাদের ভালোবাসার একমাত্র অস্তিত্ব। কি মুনা আমাদের মেয়ে? মায়া তুমি সত্যি বলছো? আমাদের মেয়ের কসম করে বলছি মামুন। আমি মুনার দিকে দুহাত বাড়িয়ে দেই। মুনা পাপ্পা বলে আমাকে জড়িয়ে ধরে। আমি মেয়ের সারা মুখে চুমু এঁকে দিতে থাকি। আমার মামনি, আমার কলিজার টুকরা মামনি। পাপ্পা, তোমার অনেক কষ্ট হয়েছে না আমাদেরকে ছাড়া? মাম্মা না রোজ কান্না করতো তোমার কথা বলে বলে। আমরা আর কেউ কান্না করব না, এখন থেকে আমরা সবাই একসাথে হাসি খুশিতে থাকবো। সেটা তুমি মাম্মামকে বলো। আমি রুমে গিয়ে শুয়ে থাকি। তোমরা এতগুলো বছর পর একে অপরকে পেলে, আমি এখানে থাকলে তোমাদের ডিস্টার্ব হবে। মোনার কথা শুনে আমি আর মামুন হা করে আছি। মোনা হাসতে হাসতে চলে যায়। আমাদের মেয়ে তো দেখছি সব বুঝে। তোমার মতোই পাকা হয়েছে তোমার মেয়ে। আমাদের মতো হয়েছে। এই বুকে এসে বুকের হাহাকারগুলো দূর করে দাও। তুমি হিনা যে কষ্টগুলো বুকের ভিতর বাসা বেঁধেছে, তার শেষ এখানেই করে দাও। আমি মামুনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেই। দুজনের চোখ থেকেই পানি ঝরছে। 6টা বছর পর আজ দুজন আবার একে অপরকে কাছে পেয়েছি। মামুন আমাকে বুক থেকে তুলে আমার ম্যাম, আপনি আমার বাসায় হঠাৎ কি মনে করে? তুমি বিয়ে করলে কবে? আর তোমার এত বড় মেয়ে বা আসলো কোথা থেকে? মামুন, তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, তাহলে কেন তুমি আমার থেকে সব লুকিয়েছো? আমি কি কখনো বলেছি আমি আপনাকে ভালোবাসি? আর আমি বিবাহিত, এটা সত্যি। আমার মনে শুধু মায়াই আছে, অন্য কেউ সেখানে আসতে পারবে না। কিন্তু মায়া তো মারা গেছে, তাহলে কেন তুমি এখনো মায়াকে নিয়ে ভাবছো? হঠাৎ মামুনের পাশে এসে মায়া দাঁড়ায়। ভূত! মামুন, মায়ের ভূত! মায়া, আমাকে মেরো না। আমি জানি আমি তোমাকে মেরে অন্যায় করেছি, তুমি আমাকে মেরো না।
হ্যাঁ, আপনি আমার মায়াকে মেরেছেন, কিন্তু কেন? আমি তোমাকে ভালোবাসি মামুন, কিন্তু তুমি মায়াকে ভালোবাসো, আর তাই আমি রায়হানকে নিয়ে মায়াকে মেরেছি। কিন্তু তুমি মায়ার আত্মাকে বলো আমাকে যেন না মারে, প্লিজ। তুই আমার মায়াকে মারতে চেয়েছিলি, তোর জন্য আমি মায়ের থেকে 6টা বছর দূরে থেকেছি, আজ আমি তোকে মেরেই ফেলবো। তুমি না মামুন, আমি ওকে নিজ হাতে মারবো। ওর জন্য আমি তোমার থেকে দূরে থেকেছি। আমার প্রেগনেন্সির সময় তোমাকে আমার পাশে চেয়েছি, কিন্তু ওর জন্য তা হয়নি। আমার মেয়ে তোমার আদর ভালোবাসা পায়নি, ওর জন্য আমি ওকে ছাড়বো না। মায়া, তুমি বেঁচে আছো? মায়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা মাফ করে দাও। কেয়ার কথা শেষ হবার আগেই মায়া কেয়ার গালে থাপ্পড় দেয়। কেয়া ফ্লোরে পড়ে যায়। মায়া কেয়ার চুল টেনে ধরে তুলে আবার থাপ্পড় দেয়। কেয়া উঠে দৌড়ে বাইরে চলে যায়। হঠাৎ এক বিকট শব্দ হয়। বাইরে এসে দেখি একটা গাড়ি কেয়াকে লাশ বানিয়ে দিয়েছে। অনেক মানুষ এসে ভিড় করে। আমি দরজা বন্ধ করে দেই। মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। অন্যায়ের জয় কখনোই হতে পারে না, সত্যের জয় সবসময়ই হয়। হ্যাঁ, হয়তো একটু দেরি হয়, কিন্তু সত্যের জয় নিশ্চয়ই হয়। মিথ্যা দিয়ে সত্যিকে সারা জীবনের জন্য আড়াল করা যায় না। মিথ্যার পাহাড় যতই বড় হোক, সত্যের হাত তাকে ভেঙে চুরে দিবেই। অন্যের ক্ষতি করতে চাইলে ওপরওয়ালা তারই ক্ষতি করে দেয়। কিয়া ছিল তারই একটা প্রমাণ। আবির আসিফ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।